প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে টিউনা ফিজিক্সের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগত। আমি শুভদীপ স্যার। আজকের সেশনটা টর্ক ও কৌণিক ভরবেগকে নিয়ে। ক্লাস 11 ফিজিক্সে তোমরা রৈখিক গতি চ্যাপ্টারে ফোর্স এবং মোমেন্টামকে পেয়েছিলে এবং তাদের মধ্যেকার রিলেশন তৈরি করেছিল নিউটনস ল। এরপরে ঘূর্ণন গতি চ্যাপ্টার শুরু হলো এবং সেখানে গিয়ে মাথা ঘুরিয়ে গেল, কারণ ওখানেও ফোর্স মোমেন্টাম আছে, বাট নামটা চেঞ্জ হয়ে গেছে। ফোর্স মোমেন্টামের সঙ্গে ডিস্টেন্সটাকে জুড়ে দিয়েছে এবং তারপর নাম চেঞ্জ করে হয়ে গেছে টর্ক ও কৌণিক ভরবেগ। নিউটনস ল কি এখানেও অ্যাপ্লাই করা যায়? কিভাবে করা যায়? ঘূর্ণনের ক্ষেত্রে এগুলো কেন প্রয়োজনীয়? আজকের ভিডিওতে এই কনসেপ্টগুলো আমি ভালো করে বোঝাবো এবং সাথে সাথে ছায়া প্রকাশনী বইতে যে এমসিকিউগুলো এই টপিক রিলেটেড আছে সবকটা সলিউশন করব। তাই ভিডিওকে মাঝখানে স্কিপ করে যেও না বা মাঝখানে ছেড়ে যেও না। দেখতে শুরু করেছো, বিষয়টা জানতে চাও বলে, তাই শেষ পর্যন্ত অবশ্যই থেকো। চলো তাহলে শুরু করা যাক টপিকটাকে নিয়ে। ধরলাম এরকম একটা বস্তু নিলাম যার শেপটা দেখতে এরকম দণ্ডের মতন। আমরা জানি এরকম শেপের কোনো বস্তুর সেন্টার অফ মাস তার ঠিক মিডিল পয়েন্টে হয়। তো ধরলাম এই পয়েন্টটা হচ্ছে সেই সেন্টার অফ মাসের পজিশন। তো আমি যদি একটা এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করি এই বস্তুটার ওপর ঠিক এই বরাবর, তাহলে বস্তুটার লিনিয়ার মোশন হবে, রৈখিক গতি সৃষ্টি হবে, অর্থাৎ ওর মোমেন্টাম চেঞ্জ হবে। কোন দিকে হবে? ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হচ্ছে সেই বরাবর হবে। কিন্তু ফোর্সটাকে ঠিক এই পয়েন্টে না অ্যাপ্লাই করে এই পয়েন্টের রেসপেক্টে হালকা ডান দিকে বা বাঁ দিকে যদি অ্যাপ্লাই করা হয়, ধরলাম এখানে অ্যাপ্লাই করেছি, তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে ও লিনিয়ার মোশন হচ্ছে না, তার জায়গায় ও রোটেশনাল মোশন হচ্ছে এবং মোশনটা এমন হচ্ছে যেন ওর সেন্টার অফ মাসটাকে কেন্দ্র করে ও চারপাশে ঘুরছে, এরকম মনে হবে। তো আমি এই ঘটনাটাকে দেখার পর জানতে চাইলাম যে এখানেও তো আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে কেন এখানে রোটেশন হলো, লিনিয়ার মোশন হলো না কেন? এখানে কি লিনিয়ার মোমেন্টাম নেই? হ্যাঁ, দেখো এক্ষেত্রে ফোর্সটা ইম্পর্টেন্ট নয়। এক্ষেত্রে ফোর্সের সঙ্গে সঙ্গে ওই যে পয়েন্টের রেসপেক্টেও ঘুরছে, যেমন এখানে সেন্টার অফ মাস, সেখান থেকে ওই অ্যাপ্লাইড ফোর্স পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাও খুব ইম্পর্টেন্ট এবং এই ডিস্টেন্সটাকে বলা হয় মোমেন্ট আর্ম। মোমেন্ট আর্ম। এবং তাই এখানে ফোর্স ইম্পর্টেন্ট না হয়ে যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হলো টর্ক, যাকে বলা হয় মোমেন্ট অফ এ ফোর্স। এখানে বুঝতে পারছি অফ এ ফোর্স বলছে, তার মানে মোমেন্ট যদি ডিস্টেন্সটা হয়, যেটাকে আমি আর দিয়ে যদি বলি, তাহলে আর অফ এর জন্য মাল্টিপ্লিকেশন এবং ফোর্সের জন্য এফ, তাহলে আর ইন্টু এফ। মানে টর্কের ভ্যালু আমরা পেলাম। কিন্তু আবার একটা নতুন ঘটনা দেখলাম। এইখানে আমি যদি ফোর্সের পজিশনটা একটু চেঞ্জ করে দিই, যেটা একটু আগে ডান দিকে ছিল সেটাই এখন বাঁ দিকে চলে গেল, তো দেখলাম ঘটনাটা ঘটলো, মানে রোটেশন হলো, বাট এখন আগের বিপরীত দিকে হলো, উল্টো দিকে হলো রোটেশন। তার মানে এই যে টর্ক যার কথা বললাম, মোমেন্ট অফ এ ফোর্স, এটা স্কেলার নয়, এর একটা পার্টিকুলার ডিরেকশন আছে, যার জন্যই রোটেশনটা ডিফারেন্ট ডিরেকশনে হচ্ছে। তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টরিক্যালি ফর্মুলাটা কি হবে সেটা বুঝতে হবে। তো তার আগে আমি আরও কিছু এক্সপেরিমেন্ট করে আমি অবজার্ভ করতে পারলাম, সেটা কি এক এক করে আমি বলছি। তো ধরলাম আমি এই যে যেখানে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম ডান দিকে, সেই পয়েন্টেই আমি বিভিন্ন অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট করছি। তো সেন্টার অফ মাস এটা, তো আমি এই পয়েন্টে ফোর্সটাকে অ্যাপ্লাই করলাম, কিন্তু একবার অ্যাপ্লাই করলাম আমি ফোর্সটা সোজাসুজি, কিন্তু আরেকবার ওই পয়েন্টেই অ্যাপ্লাই করলাম একটু কোণ করে। ঘটনা দুটোর মধ্যে একটু পার্থক্য খেয়াল করলাম, দেখলাম সোজাসুজি যে ফোর্সটা অ্যাপ্লাই করা যায় সেটার জন্য এই দণ্ডটাকে অনেক সহজে রোটেশন করে দেওয়া যাচ্ছে, অনেক সহজে ঘটছে ঘটনাটা। কিন্তু একটু অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে এই ঘোরানোর জন্য একটু বেশি কষ্ট করতে হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে একটু বেশি বাড়িয়ে দিলে আমরা দেখেছি, যদি আমরা এই এরকমভাবে ফোর্সটাকে অ্যাপ্লাই করি, তাহলে আবার এই দরজাটাকে ঘোরানোই যায় না, একদমই সম্ভব হচ্ছে না। কি পার্থক্য হচ্ছে, কেন হচ্ছে? পয়েন্ট তো এখানে একই আছে। তার মানে সেন্টার অফ মাস থেকে অ্যাপ্লাইড ফোর্স পর্যন্ত যে মোমেন্ট, যেটাকে আমরা মোমেন্টাম বলেছি, ডিস্টেন্স, সেটা তো সবকটা ক্ষেত্রেই একই আছে। তা সত্ত্বেও পার্থক্য হচ্ছে কেন? তার মানে যেটা আর ইন্টু এফ দিয়ে আমি বলেছিলাম, সেটা আর ইন্টু এফ শুধু নয়, সেটার মধ্যে আরেকটু কিছু পার্থক্য আছে। তো তার জন্য বুঝতে হলে একটু দেখো,
এখানে আমি এই ফোর্সটাকে দুটো উপাংশে ভেঙে নিচ্ছি যাতে সহজে বোঝা যায়। তার জন্য এই ফোর্সটাকে একটু বর্ধিত করে আঁকলাম। এখন দণ্ড বরাবর এবং দণ্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি দুটো কম্পোনেন্ট ওই ফোর্সটাকে আমি ভেঙে নিলাম। তাহলে এটা যদি এফ হয় এবং ধরে নিচ্ছি যে দণ্ডের বরাবর যে ডিরেকশন তার সঙ্গে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে এফ কস থিটা এবং এই পার্টটা হয়ে যাচ্ছে এফ সাইন থিটা। তাহলে অ্যাপ্লাইড ফোর্সের একটা পার্ট এফ কস থিটা যেটা দণ্ড বরাবর কাজ করছে, অর্থাৎ সেন্টার অফ মাস বরাবর। আর আমরা একদম শুরুতেই দেখেছিলাম যে সেন্টার অফ মাস বরাবর কোনো ফোর্স কোনো রোটেশন করতে সাহায্য করে না, সেটা কেবলমাত্র লিনিয়ার মোশন ঘটায়। তাহলে এখানে এফ কস থিটা কোনো রকম ঘূর্ণনে সাহায্য করবে না, অনেকটা এই ফোর্সের মতন যেটা ক্যান্সেল করে দিয়েছিলাম আমরা দণ্ড বরাবর কাজ করছিল বলে। এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে করেছিলাম যে দণ্ড বরাবর আমি ফোর্স অ্যাপ্লাই করছি, দণ্ডটা ঘুরছে না। তাহলে এখানেও এফ কস থিটার জন্য ঘুরছে না, তাহলে ঘুরবে কার জন্য? এই এফ সাইন থিটার জন্য। তো অফকোর্স এফ এর থেকে এফ সাইন থিটা কম, তার জন্য তুমি দুক্ষেত্রেই এফ ফোর্স অ্যাপ্লাই করলেও এক্ষেত্রে এফটা পুরোটাই ঘূর্ণনের জন্য কাজে লাগবে, কারণ এই এফটা পারপেন্ডিকুলারলি কাজ করছে। কিন্তু সেকেন্ড এই ফোর্সটার জন্য কেবলমাত্র এফ সাইন থিটা ফোর্সটা সেটা পারপেন্ডিকুলারলি কাজ করে ওই বস্তুটাকে ঘোরাচ্ছে। তার মানে এফ এর থেকে কম হয়ে যাচ্ছে, তাই কষ্ট হচ্ছে, তাই কঠিন মনে হচ্ছে। বোঝা গেল? তাহলে টাউ ইকুয়ালস টু মানে টর্ক ইকুয়ালস টু যেটাকে আমরা আর এফ বলেছিলাম সেটাকে আর এফ না বলে আমার বলা উচিত আর এফ ইন্টু সাইন থিটা, এটা বলা উচিত, কারণ এখানে অ্যাঙ্গেলটাও খুব ইম্পর্টেন্ট। এবং এই কারণে টর্ককে যদি ভেক্টর ফর্মে লিখতে হয় তাহলে একটু সাজিয়ে লিখলে টাউ ইকুয়ালস টু আর সাইন থিটা ক্রস এফ এই ফর্মে লিখতে পারি, বা আর ইন্টু এফ সাইন থিটা এই ফর্মেও ভাবতে পারি, অর্থাৎ টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। এবার তুমি বলবে যে স্যার এটা এফ ক্রস আর কেন হলো না? হ্যাঁ, একদম শুরুতেই আমি এটাও বলেছিলাম যে ফোর্সটাকে যখন আমি এই সেন্টার অফ মাসের ডান দিকে অ্যাপ্লাই করছি তখন ওর রোটেশন এই ডিরেকশনে হচ্ছে এবং এই ডিরেকশনটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এখন তুমি ক্রস প্রোডাক্টের রুল যদি দেখো, তাহলে যদি তুমি এফ ক্রস আর করতে, এফ ক্রস আর, তাহলে এফ ওপর দিকে কাজ করছে, আর এই ডিরেকশনে কাজ করছে, দেখতেই পাচ্ছি সেন্টার অফ মাস থেকে এই পয়েন্টের আর এই বরাবর বাইরের দিকে। তাহলে এফ ক্রস আর দেখতে পাচ্ছি এটা ক্লকওয়াইজ ডিরেকশনকে নির্দেশ করছে, কিন্তু এখানে তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে এফ ক্রস আর এটা হবে না, তার জায়গায় হবে আর ক্রস এফ। এই কারণে আর ক্রস এফ। ক্লিয়ার? এবং একইভাবে যদি এই ফোর্সটাকে বাঁ দিকে অ্যাপ্লাই করি তাহলে তার ক্লকওয়াইজ রোটেশন হবে এই আর ক্রস এফ এটা হওয়ার জন্যই। বোঝা যাচ্ছে এখানে ফোর্সটা উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, বাট পয়েন্ট অফ অ্যাকশন তার পর্যন্ত যে পজিশন ভেক্টর সেটা বাঁ দিকে, তাহলে আর এই ডিরেকশনে, এফ ওপরের দিকে, তাহলে আর ক্রস এফ সেটা ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, ক্লকওয়াইজ। তার জন্য একই রকম আর ক্রস এফ ফর্মুলাটা দু ক্ষেত্রেই খাটছে। এবার একটা কথা বলে রাখি, এই ক্লকওয়াইজ ডিরেকশনে যখন রোটেশন হবে তখন তোমরা নেগেটিভ দিয়ে বলবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যখন ঘুরবে তখন তোমরা অ্যান্সারটাকে পজিটিভ দিয়ে বলবে। মানে যখন তুমি ভেক্টরিক্যালি ফর্মে লিখছো তখন এই পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার নেই, কিন্তু যখন তুমি ভ্যালু দিয়ে বলবে তখন এই পজিটিভ নেগেটিভ করে লিখবে। যেমন ধরো এই ফোর্সের জন্য যদি টর্ক লিখতে চাও তাহলে টাউ ইকুয়ালস টু আর এফ সাইন 90 হচ্ছে এক্ষেত্রে সাইন 90 ডিগ্রি, এবং এর জন্য যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে তাই এটাকে আমি প্লাস দিয়ে লিখবো। তাহলে এটার ভ্যালু হচ্ছে আর ইন্টু এফ সাইন 90 মানে 1। কিন্তু এর জন্য যখন আমি টর্ক লিখবো সেই টর্ক এই টর্ক কিন্তু সমান নয়, তাই এটাকে আমি T1 বললাম, এটাকে T2 বলবো, এবং এটাকে আমি লিখবো মাইনাস আর এফ সাইন 90। এখানে মাইনাস হলো কারণ এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারবো যে কোন টর্কটা জন্য রোটেশন কোন দিকে হচ্ছে। তাহলে এখানে ভ্যালুও জানতে পারলাম, মাইনাস প্লাস থেকে আমরা ওর ডিরেকশনটাকেও বুঝে গেলাম কোন দিকেও ঘুরছে। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে ফোর্সের জায়গায় টর্কটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, এটা আমরা বুঝলাম। এখন এই টর্কের মান কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে, যদি আমরা এই টর্কের ফর্মুলাটাকে একটু ভালো করে দেখি, আর এফ সাইন থিটা
আমি শুধু ভ্যালু নিয়ে বলছি, ডিরেকশনটা নিয়ে নয়। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম নির্ভর করে থাকবে এই আর এর ওপর, এফ এর মানের ওপর এবং থিটার ওপর। তো আমি আর এফ এই দুটোকে কনস্ট্যান্ট ধরে নিলাম, তার মানে এটা সেন্টার অফ মাস ধরলাম, বা এই পয়েন্টটাকে আমি ফিক্সড করে দিয়েছি এরকম বললাম। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেন্টার অফ মাসেই হতে হবে এমন কোনো ব্যাপার নয়। আমি পয়েন্টটাকে এখানে বলতে পারি এবং এখানটাকে ধরলাম আমি একটা পেরেক দিয়ে গর্ত করে একটা কোনো জায়গায় ফিক্সড করে দিলাম, এবং ওই পয়েন্টের রেসপেক্টে এই দণ্ডটা ঘুরতে পারে এইভাবে। তাহলে এক্ষেত্রে পয়েন্ট অফ রোটেশন কিন্তু এটা, সেন্টার অফ মাস নয়। তাহলে এখানে আমি সেন্টার অফ মাস এই পয়েন্টে হলো, আর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ভেবেছিলাম লিনিয়ার মোশন হবে, না হবে না, কারণ এক্ষেত্রে এই পয়েন্টটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, এবং তাই এক্ষেত্রে এই পয়েন্টের রেসপেক্টে বস্তুটা রোটেশন হবে, এবং ডিস্টেন্স এই পয়েন্ট থেকে চুজ করে নিতে হবে। তো আমি আর এফকে ফিক্সড করে দিয়েছি। তো তার মানে থিটার ওপর কমপ্লিটলি ডিপেন্ড করবে, এবং আমি বলেছিলাম যে এফ এই বরাবর যখন কাজ করে একদম লম্ব বরাবর, তখন সবচেয়ে সহজে খুলবে। আর যদি এই তল বরাবর এই ডিরেকশানে বা এর অপোজিট ডিরেকশানে, যে কোনো একটা ডিরেকশানে ধরো কাজ করছে, তাহলে এই ফোর্সের জন্য এই দণ্ডটা ঘুরবেই না। তার মানে এই থিটার মান যখন 90 ডিগ্রি হয় তখন টাউ এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, এবং সেক্ষেত্রে আমরা এই সাইন থিটার পার্টটাকে 1 করে সেটাকে আমরা আর এফ বলবো। কিন্তু যখন এই থিটার মান 0 ডিগ্রি, যেমন এটার জন্য 0 ডিগ্রি আর এটার জন্য আমরা 180 ডিগ্রিও বলতে পারি, তখন টাউটা মিনিমাম হয়ে যায় এবং সেটার ভ্যালু 0 হয়ে যায়, মানে রোটেশন হবেই না, তার জন্য কেবলমাত্র লিনিয়ার মোশন হতে পারে। আর যদি আমি এই থিটাটাকে কনস্ট্যান্ট রেখে আর এফ এর কথা ভাবি, তাহলে এফ কে তো ভ্যারি করলে অফকোর্স টর্কের ভ্যালু চেঞ্জ হবেই, কিন্তু আর এর পজিশনের ওপর যদি আমি ভাবি, তাহলে সেন্টার অফ মাস বরাবর বা যে পয়েন্টে হিঞ্জ করা হয়েছে সেই বরাবর সেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলেও কোনো রকম কোনো ঘূর্ণন করা যাবে না। যত দূরত্ব বাড়বে, আরটা যত বড় হবে, তত ওর ওপর ক্রিয়াশীল টর্কের ভ্যালু বাড়বে। একদম প্রান্তে আর এর মান সবচেয়ে বেশি, তাই একই ফোর্স সেটাকে আস্তে আস্তে যদি দূরে আমি ট্রান্সফার করে দিই, এরকম দূরত্ব বাড়িয়ে বাড়িয়ে একই ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু সবচেয়ে বেশি টর্ক পাবো আমরা এখানে একদম কিনারায়, আর সবচেয়ে কম টর্ক পাবো একদম হিঞ্জের কাছাকাছি পয়েন্টে, টাও মিনিমাম এখানটা হবে। ওকে, তাহলে আমরা টর্ক রিলেটেড ব্যাপারটা বুঝলাম। এবার আমরা বুঝবো অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। তো লিনিয়ার মোমেন্টাম আমরা জানি যে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করে সেই দিকেই ওর মোমেন্টাম চেঞ্জ হয়, এবং যার ভ্যালু আমরা ডেল্টা পি দিয়ে যদি বলি, ডেল্টা পি ইকুয়ালস টু এম ইন্টু ডেল্টা ভি, বা আমরা পি ইকুয়ালস টু এম ভি বলতে পারি। কিন্তু এখানে বস্তুটার লিনিয়ার মোশন না, রোটেশন হচ্ছে। তাহলে রোটেশন যদি হয় সেক্ষেত্রে লিনিয়ার মোমেন্টামটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, কারণ এক্ষেত্রে ঘূর্ণনের জন্য ওই ডিস্টেন্সটাকেও ইনক্লুড করতে হবে। তো ধরলাম এরকম একটা বল যার ভেলোসিটি ভি, এবার এই বলটা স্ট্রেট লাইনে এদিকে মুভ করছে, তাহলে ওর মোমেন্টাম আমরা বলবো পি ইকুয়ালস টু এম ভি, যদি ওর মাস এম হয়। এখন ধরো এই বলটাকে আমি একটা দড়ি দিয়ে ফিক্সড করে দিলাম যার দৈর্ঘ্য এল, এবং এই পয়েন্টের রেসপেক্টে ও ঘুরছে। তো কোনো একটা মুহূর্তে যদি আমরা একটা ছবি তুলি, তাহলে এক্ষেত্রে রৈখিক ভরবেগ এমবি হলেও ও কিন্তু এই বরাবর যাবে না, পরবর্তী মুহূর্তেই ওর ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হয়ে গিয়ে ও এখন এই পয়েন্টে চলে আসবে। যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু দড়ির জন্য ও ঘুরে এদিকে আসলো এবং ওর লিনিয়ার মোমেন্টাম সেটা চেঞ্জ হলো, ভ্যালুতে নয় ডিরেকশনে হলো, ভ্যালুতেও হতে পারে। তাহলে এর জন্য দায়ী এই দড়িটা, তাই এই দড়ির জন্য এই ডিস্টেন্সটাকে আমাদের ইনক্লুড করতে হবে। এবং তো সেক্ষেত্রে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, এবং সেটা ইকুয়ালস টু হয়ে যাবে এই ডিস্টেন্সটা, যেটা এক্ষেত্রে এল ধরে নিয়েছি, এটাকে আমি আর যদি ধরে নিই তাহলে সহজে আমরা বুঝতে পারবো আর ইনটু পি। এখন এই কৌণিক ভরবেগ এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই এটাকেও ভেক্টরিক্যালি লেখা হয় এবং সেটাই হয়ে যায় আর ক্রস পি, একদম টর্কের মতন। তাহলে আমরা লিনিয়ার মোশনের সঙ্গে অ্যাঙ্গুলার মোশন, রোটেশনাল মোশনের একটা রিলেশন পাচ্ছি। এবং সেটা কি, লিনিয়ার মোশনে যেটা ফোর্স
রোটেশনাল মোশনে সেই ফোর্সের সঙ্গে ডিস্টেন্সটাকে ইনক্লুড করে তৈরি হলো টর্ক, এবং টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ। ঠিক একই রকমভাবে লিনিয়ার মোশনে যেটা মোমেন্টাম ফোর্স রিলেটেড, সেটাই আবার এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং সেটা ইকুয়ালস টু আর ক্রস পি। তাহলে এক্ষেত্রে এটাকে যদি আমি স্কেলার ফর্মে দেখতে চাই, কেমন দেখতে হবে? তাহলে মডিউলাস অফ এল ইকুয়ালস টু আর পি সাইন থিটা, বা তুমি বলতে পারো আর এম ভি সাইন থিটা। এখন এই থিটা অ্যাঙ্গেলটা ঠিক একটু আগে দেখা ঘটনার মতন যদি 90 ডিগ্রি করে থাকে, যেমন এক্ষেত্রে 90 ডিগ্রি করে থাকে সবসময় বৃত্তাকার পথে যদি ঘোরে, তাহলে ভেলোসিটি যেদিকে, ওই দড়ির যে ডিস্টেন্স সেটা অলওয়েজ 90 ডিগ্রি, কারণ ভেলোসিটিটা অলওয়েজ বৃত্তাকার পথে স্পর্শক বরাবর হয়। তাহলে অলওয়েজ 90 ডিগ্রি থাকার জন্য এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাই হয়ে যাবে ম্যাক্সিমাম, এবং তার ভ্যালু হয়ে যাবে এম ভি আর। মনে থাকবে? তাহলে এম ভিকে আমরা লিনিয়ার মোমেন্টাম জানতাম, তার সঙ্গে আর মাল্টিপ্লাই হয়ে, স্কেলার রূপে যেটা বলছি, আর মাল্টিপ্লাই হয়ে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো। ঠিক একই রকমভাবে টর্কের ম্যাক্সিমাম ভ্যালুতে মনে আছে আর ইন্টু এফ ছিল, তাহলে এমনি ফোর্সের সঙ্গে আর মাল্টিপ্লাই হয়ে গিয়ে টর্ক হয়ে গেছিল ম্যাক্সিমামের ক্ষেত্রে। তাহলে সহজে মনে রাখবে, লিনিয়ার মোমেন্টামের সঙ্গে আর মাল্টিপ্লাই হয়ে গেলে সেটা ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার মোমেন্টামকে বোঝায়, আর ফোর্সের সঙ্গে আর মাল্টিপ্লাই হয়ে গেলে অবশ্যই যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে তার থেকে ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম টর্ক হয়ে যায়। তাহলে এই হয়ে গেল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কিন্তু এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা বস্তুকে দড়িতে বেঁধে ঘোরানোর মতন, কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে, আমি এটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে বলেছি, বৃত্তাকার গতি, কোনো বস্তুর বৃত্তাকার গতি। তো এক্ষেত্রে চাঁদের মোশনের কথা যদি বলা হয় তাহলে তার জন্য ঠিক আছে। কিন্তু যদি আমি বলি এই যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে, রোটেশন হচ্ছে, সেক্ষেত্রে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়? হ্যাঁ, সেটা আবার তাহলে দেখতে গেলে ধরলাম এই বস্তুটার ক্ষেত্রে, তাহলে ওর সেন্টারটা এখানে আছে, ধরে নিচ্ছি এই পয়েন্টের রেসপেক্টেও ঘুরছে। তাহলে এই বস্তুটার মধ্যে কোনো একটা কণাকে তুমি যদি চুজ করে নাও, ধরলাম এইখানে একটা কণা যেটা মাস এম আই, রোটেশনের সময় এই কণাটা ওর যে বৃত্তাকার পথে ও ঘুরবে, আমি ওর জন্য, ওই কণাটার জন্য বৃত্তাকার পথটাকে ড্র করছি, পুরো বস্তুটার জন্য নয়। তাহলে ওই মুহূর্তে ওর ভেলোসিটি ডিরেকশন এই বরাবর হবে, এবং ধরলাম এটা হচ্ছে ভি আই, এবং এই কণা পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমি আর আই বললাম। তাহলে ওই কণাটার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে সেটাকে আমি এল আই বলি, আইতম কণার জন্য। তাহলে এম আই ভি আই আর আই বলতে পারি, কারণ এখানেও ভেলোসিটি আর পজিশন ভেক্টরের মধ্যেকার কোণ 90 ডিগ্রি, তাহলে এটাও ম্যাক্সিমাম হবে এই কণার জন্য। তো এখানে তো অসংখ্য কণা আছে যাদের ডিস্টেন্স ডিফারেন্ট, এবং অফকোর্স তার জন্য ভেলোসিটিও ডিফারেন্ট হবে। তাহলে সেজন্য আমি যদি এই প্রত্যেকটা কণার অ্যাঙ্গুলার মোমেন্টামকে অ্যাড করি, ভেক্টরিক্যালি অ্যাড করি, তাহলে সামেশন দিয়ে যদি আমি ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, সেটা হচ্ছে এল সামেশন, ভেক্টর সামেশন অফ কোর্স এল আই বলতে পারি, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু এম আই ভি আই আর আই। তাহলে এই যে পার্টটা আমরা পেলাম, এই পার্টটা হলো এই পুরো সিস্টেমটার রোটেশনের সময়কার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন এই ফর্মুলাটা দেখতে ভালো লাগছে না, একটু সুন্দর করে লিখতে হবে। তো তার জন্য করলাম কি, এইখানে আমি এই এম আই ভি আইটাকে, যেহেতু ও সার্কুলার ওয়েতে ঘুরছে, এই কণাটার কথা যদি বলো, সে তো বৃত্তাকার পথেতে ঘুরছে, আমি পুরো বস্তুটা রোটেশন বললাম, বাট ওর কণাটা বৃত্তাকার পথে ঘুরছে, এবং সেই বৃত্তাকার পথে সব কটা কণাই ঘুরছে, এই বস্তুর মধ্যে থাকা সব কটা কণা, তারা প্রত্যেকে একসাথে ঘুরছে, অর্থাৎ প্রত্যেকের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট আছে, তাই এটাকে ওমেগা ধরে নিলাম। এখন ওমেগার সঙ্গে এই লিনিয়ার ভেলোসিটির একটা সম্পর্ক আছে, আমরা জানি ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে ওমেগা ইকুয়ালস টু ভি আই বাই আর আই বলতে পারি। প্রত্যেকটা কণার জন্য এই অনুপাত সমান, তাহলে এই আইতম কণার জন্য আমি ভি আই এর জায়গায় লিখতে পারি ওমেগা ইন্টু আর আই ইন্টু আর আই। তাহলে এটা হয়ে যাচ্ছে, ওমেগাটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে সামেশন এম আই আর আই স্কোয়ার। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এমন একটা নতুন টার্ম পেলাম যার সঙ্গে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি গুণ অবস্থায় আছে। একটু খেয়াল করে দেখো লিনিয়ার মোমেন্টামের কথা, রৈখিক ভরবেগ, সেটা হচ্ছে কি এম ইন্টু ভি,
এটা হচ্ছে রৈখিক ভরবেগ ইকুয়ালস টু বস্তুটার ভর ইন্টু রৈখিক বেগ। ঠিক এখানেও অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছি এল ইকুয়ালস টু সামথিং একটা কিছু ইন্টু ওমেগা। এখানে ওমেগাটা এই বেগের সঙ্গে সমতুল্য, এটা রৈখিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগ। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে রৈখিক গতিতে যেটা ভর তার সমতুল্য কোনো একটা জিনিস। এটাকে বলা হয় জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, এম আই, মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তা ভ্রামক। এবং সেটা কি? সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, এবং এটাকে আই দিয়ে লেখা হয়। এবং পরবর্তী ক্লাসে আমি এই মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে ভালো করে বিস্তারিতভাবে বলবো। তাহলে আই ইন্টু ওমেগা, এই হচ্ছে ফর্মুলাটা। তাহলে রোটেশনের ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ফর্মুলা হচ্ছে আই ইন্টু ওমেগা, এটা অ্যাপ্লাই করবে। আর যখন কোনো কণা, এই রোটেশনের মধ্যে কোনো একটা কণাকেও আমি ধরতে পারি, সে যখন বৃত্তাকার পথে ঘোরে সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এল ইকুয়ালস টু আর ক্রস পি, যেখানে ওই কণাটার রৈখিক ভরবেগ হচ্ছে পি এবং পয়েন্ট অফ রোটেশন থেকে কণাটার দূরত্ব সেটা হচ্ছে আর। ভালো করে কনসেপ্ট বুঝলে? অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং টর্ক এরা পরস্পর রিলেটেড একটা জিনিস। এবং নিউটনস ল কি এখানে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে। তুমি যদি এই এল ইকুয়ালস টু আর ক্রস পি যেটা পেলে, এটাকে ডেরিভেটিভ করো, অর্থাৎ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম করো। আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে জানি যে ডিপি ডিটি দ্যাট ইজ ইকুয়ালস টু ফোর্স। ঠিক একই রকমভাবে ডিএল ডিটি সেটা হয়ে যায় ডি ডিটি অফ আর ক্রস পি, এবং এটাকে ডেরিভেটিভ যদি তুমি করো তাহলে এটাই হয়ে যাবে আর ক্রস ডিপি ডিটি। কারণ ডিআর ডিটি একবার ডেরিভেটিভ হবে, বা ডিআর ডিটি মানে ভেলোসিটি, এবং ভেলোসিটির সঙ্গে এই মোমেন্টামের যে ভেলোসিটি সেটার ক্রস প্রোডাক্ট করলে, দুটো একই ডিরেকশনে থাকা জিনিসের ক্রস প্রোডাক্ট হলে অ্যান্সার 0 হয়ে যায়, তাই ওই ক্রস প্রোডাক্টটা থাকবে না। তাহলে আর ক্রস ডিপিডিটি, এবং ডিপিডিটি মানে কি? এফ। তাহলে আর ক্রস এফ, আর আর ক্রস এফ মানে আমরা কি জানি? টাও। তাহলে ডিএল ডিটি দ্যাট ইজ ইকুয়ালস টু টাও। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের যে চেঞ্জ সেটা টর্কের সঙ্গে সমান, এবং লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ সেটা ফোর্সের সঙ্গে সমান। তাহলে লিনিয়ার মোশনের সঙ্গে অ্যাঙ্গুলার মোশন আর নিশ্চয়ই গুলোবে না, এখন আর ঘূর্ণনে মাথা ঘুরিয়ে যাবে না। নিউটনস ল কোথায় অ্যাপ্লাই হলো সেটাও বুঝলে। চলো এবার আমরা এমসিকিউ গুলোকে সলভ করার মাধ্যমে যা কনসেপ্ট বুঝলাম সেটাকে আরেকটু সলিড করে নিই। কৌণিক ভরবেগ এল এর ভেক্টর রূপটি হলো কোনটা? এল ইকুয়ালস টু আর ক্রস পি, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, যদি একটি ঘূর্ণায়মান বস্তুর ওপর টর্ক ক্রিয়া না করে, যদি বস্তুটির জড়তা ভ্রামক আই কমে যায়, তাহলে বস্তুটির কৌণিক বেগ ওমেগা এমনভাবে বাড়বে যাতে, তো দেখো আমরা লিনিয়ার মোশনে পড়েছিলাম যে যদি কোনো বস্তুর ওপর এক্সটার্নালি কোনো ফোর্স কাজ না করে তাহলে তার লিনিয়ার মোমেন্টাম পিটা কনজার্ভ থাকে। মানে আগে যদি P1 থাকে, পরে যদি P2 হয়, তাহলে P1 P2 0 থাকবে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, এফ এক্সটার্নাল 0 হয়। ঠিক একই রকমভাবে, একই রকম তো সব হচ্ছে, ঠিক একই রকমভাবে যদি এক্সটার্নাল টর্ক না থাকে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাও কনজার্ভ হবে, একই থাকবে, আগে পরে একই থাকবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি কি জেনেছি? যদি কোনো একটা বস্তু রোটেশনের কথা বলি তাহলে আই ওমেগা, তাহলে L1 এর জায়গায় আমি লিখলাম I1 ওমেগা 1, L2 জায়গায় লিখলাম I2 ওমেগা 2। তো এখানে বলেছে যদি বস্তুটির জড়তা ভ্রামক আই কমে যায়, তো ধরলাম I2টা কমে গেছে, আগে I1টা ছিল, এখন I2 হয়েছে, I2টা কম, তাহলে অফকোর্স ওমেগা 2টা বেড়ে গেছে, ওমেগা 1 এর থেকে বড় হয়ে যাবে, তার জন্যই তো গুণফলটা এক থাকবে। তাহলে বস্তুটির কৌণিক বেগ ওমেগা এমনভাবে বাড়বে যাতে আই ওমেগা ধ্রুবক থাকে, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকে। অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার হলো কনসেপ্ট? নেক্সট প্রবলেম। আচ্ছা, 5 নম্বর প্রবলেম, টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কের মতো একই ধরনের সম্পর্ক কোনটি? টর্ক ও কৌণিক ভরবেগ দ্যাট ইজ টাউ ইকুয়ালস টু ডিএল ডিটি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার সঙ্গে সমতুল্য ফর্মুলা আমরা জানি বল ও ভরবেগের মধ্যেকার সম্পর্ক, কারণ এফ ইকুয়ালস টু ডিপি ডিটি। একটু আগেই আমরা এর প্রমাণও করেছি। নেক্সট প্রবলেম দেখি। এম ভরের 10 নম্বর প্রবলেম, এম ভরের একটি কণা
এক্স অক্ষে সমান্তরাল একটি রেখা বরাবর সমবেগে যাচ্ছে, মূল বিন্দুর সাপেক্ষে কণাটির ভরবেগ কি হবে? তো এম ভরের একটা কণা এম, যেটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে সমবেগে, ভেলোসিটি একই আছে, ভেলোসিটির মান একই আছে, ডিরেকশনও একই আছে। তো মূল বিন্দুর সাপেক্ষে ধরলাম এই পয়েন্টে হচ্ছে মূল বিন্দু, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কৌণিক ভরবেগ কি করব? তো আমরা কৌণিক ভরবেগ আমরা যখন বৃত্তাকার পথে ঘুরে তার জন্য করেছি, লিনিয়ার ভেলোসিটির জন্য করিনি, তাই এক্ষেত্রে কি কৌণিক ভরবেগ হবে না? হ্যাঁ হবে। তো ব্যাপারটা কিরকম, আমরা শিখেছিলাম কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু এম ভি আর সাইন থিটা। তো আমি এখানে সাইন থিটাটা বসালাম কারণ আমি ম্যাক্সিমাম যে বৃত্তাকার পথে ঘুরলে যেটা ভি আর আর এর মধ্যেকার কোণ 90 ডিগ্রি হলে হয়, তো আমি জেনারেল ফর্মুলাটা লিখলাম এম ভি আর সাইন থিটা। আচ্ছা, এই থিটাটা কত? থিটা হলো যে পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি বার করব, সেই পয়েন্ট থেকে ওই বস্তু পর্যন্ত যদি একটা পজিশন ভেক্টর ড্র করি, তার সঙ্গে এই ভেলোসিটিটা যে অ্যাঙ্গেল করছে সেটাকে বোঝায়। সহজে বোঝার জন্য আমি একটা দেখাচ্ছি, ধরলাম এই যে পয়েন্টের রেসপেক্টে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করব সেই পয়েন্টটা ধরলাম এখানে। তাহলে এখন এই পজিশন ভেক্টরটা এই বরাবর কাজ করছে আর এই দিকে, তাহলে আর এর সঙ্গে ভি এর কোণ এখন থিটা এটা। তাহলে একটু ভালো করে ভেবে দেখো, আমি ওই ভেলোসিটির সঙ্গে প্যারালাল করে একটা লাইন টানলাম, মানে এটা এক্স ডিরেকশনকে নির্দেশ করছে। তাহলে এই যে লম্ব, এটা যদি আর হয় তাহলে এই লম্বটা কি হবে? আর সাইন থিটা। তার মানে এই যে এল ইকুয়ালস টু এম ভি আর সাইন থিটা লিখেছিলাম, এই আর সাইন থিটাটা হচ্ছে ওই ভেলোসিটি আর ওই পয়েন্ট যার রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করছি, সেই পয়েন্ট থেকে ভেলোসিটির বরাবর, ভেলোসিটির প্যারালালে একটা লাইন ড্র করলে তার মধ্যেকার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে বোঝায় আর সাইন থিটা। এখন এই অঙ্কে যেটা বলেছে সেটা যদি একটু দেখি, এই অঙ্কে এই পার্টটা মুছে দিচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবে। এখন এই অঙ্কে যেটা বলেছে, এই বস্তুটা ভি ভেলোসিটি নিয়ে আনুভূমিক দিকে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এখন এই পয়েন্ট যেটা অরিজিন, এই অরিজিনের রেসপেক্টে এই বলটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে কি থাকবে না? হ্যাঁ অবশ্যই থাকবে। এখানে আর সাইন থিটার কি কোনো ভ্যারি হবে? দেখো ভেলোসিটি যেদিকে সেই বরাবরই আমি এখান থেকে একটা লাইন টানলাম, তাহলে কি বুঝতে পারছো যে কখনোই এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটার কোনো ভ্যারিয়েশন আসবে না, কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তাহলে যেহেতু বস্তুটার বেগ কনস্ট্যান্ট, বস্তুটার মাস কনস্ট্যান্ট, এবং এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স দ্যাট ইজ আর সাইন থিটা সেটাও কনস্ট্যান্ট থাকবে সব জায়গায়, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করছে। তার মানে মূল বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কনসেপ্টটা খুব ভালো করে বুঝলে? চলো, বলেছিলাম এক একটা প্রশ্ন এক একটা কনসেপ্টকে ক্লিয়ার করবে। একটি কণাকে ক্রমহ্রাসমান দ্রুতিতে একটি বৃত্ত পথে আবর্তন করানো হচ্ছে, কোনটি ঠিক? তাহলে ওই বস্তুটার এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে বৃত্তাকার পথে এবং ওর ভেলোসিটির মান কন্টিনিউয়াসলি কমছে। তাহলে এইটা যদি v1 হয়, এই পয়েন্টে গেল একটু ছোট হয়ে গেল v2, এই পয়েন্টে গেল আরও ছোট হয়ে গেল v3, এরমভাবে হচ্ছে। তাহলে কোনটি ঠিক? কণাটির কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে না। কৌণিক ভরবেগ ধ্রুবক থাকতে মানে mvr সেটা কনস্ট্যান্ট হতে হবে, তো ভেলোসিটির ভ্যালুই তো কমছে। কণাটির শুধু কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট। হ্যাঁ অফকোর্স, এখানে বস্তুটা যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তার মানে রাইট হ্যান্ড রুল অনুযায়ী এই তীর চিহ্ন হবে এই বোর্ডের ভেতরের দিকে, এই ডিরেকশনকে বোঝাবে কৌণিক ভরবেগের অভিমুখ। সেটার ভ্যালু কমছে, mvr এর মান কমছে, বাট ডিরেকশন চেঞ্জ হবে না, ডিরেকশন অলওয়েজ এদিকেই থাকবে যেহেতু ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। কণাটি শুধু কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট থাকবে, বাট মান থাকবে না। কণাটির ত্বরণ সবসময় কেন্দ্রাভিমুখী না। যদি সমদ্রুতিতে ঘুরতো তাহলে কেন্দ্রাভিমুখী হতো এবং সেটাকে অভিকেন্দ্র ত্বরণ বলা হতো। কণাটি ঘূর্ণি সদৃশ পথে চলে, ঘূর্ণি না, একই বৃত্তাকার ব্যাসার্ধে ঘুরতেই পারে। বেশ, ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেল। অপশন বি ইজ কারেক্ট। গতিশীল একটি বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে যদি বস্তুটির ওপর অবশ্যই বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয়, টর্ক যদি জিরো হয়, এক্সটার্নাল টর্ক যদি জিরো হয়। ওকে, নেক্সট, টর্কের মাত্রাটি কি? আমরা জানি টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। তো এখানে আমি মাত্রা দিয়ে যেহেতু বলছি, তাই টাউ এর মাত্রা ইজ ইকুয়ালস টু আর আর এফ এর মাত্রা। আমি সাইন থিটার মাত্রা লিখলাম না, কারণ থিটার মাত্রা হয় না। তাহলে আর ইকুয়ালস টু এল, আর এফ এর জন্য এম এল টি টু দি পাওয়ার -2, দ্যাট ইজ
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এবং এরকম মাত্রা আমরা শক্তি বা কার্যের মাত্রায় পেয়েছিলাম, তাই না? বল ইন্টু সরণ, সেখানেও পেয়েছিলাম। তাহলে মাত্রাগত দিক থেকে টর্কের মাত্রা এবং কার্যের মাত্রা একই বা শক্তির মাত্রা একই, বাট এককগত দিক থেকে কিন্তু পার্থক্য আছে। তুমি আবার নিউটন মিটার বলে দিয়ে জুল বসিয়ে দিও না, জুলটা কেবলমাত্র কার্য এবং শক্তির জন্য, এক্ষেত্রে নিউটন মিটার হবে, ইউনিট হবে নিউটন মিটার, ডাইন সেন্টিমিটার, বাট জুল নয়। ওকে, আচ্ছা চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। 21 নম্বর প্রবলেম, মূলবিন্দুর সাপেক্ষে কোনো কণার অবস্থান ভেক্টর আর ভেক্টর, কণাটির ওপর ক্রিয়ারত বল এফ এবং মূলবিন্দুর সাপেক্ষে এই বলের টর্ক টাও হলে আর ডট টাও ইকুয়ালস টু 0। এখানে কোথাও ক্রস প্রোডাক্ট দিয়ে কিছু লেখেনি, আর আমরা জানি টাও ইকুয়ালস টু আর ক্রস এফ হয়। এখানে আবার আর আর টাও একই রকম মনে হচ্ছে, এটা একটু দেখো ভালো করে বুঝতে পারবে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে টাও, এরকমভাবেই ফরম্যাটেই দেওয়া আছে। তাহলে আর ডট টাও কি হবে? তো আমরা জানি যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, এইটা হচ্ছে আর, আর এর ডিরেকশন, টাও এর ডিরেকশন এই তলের পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়, তার মানে ওদের মধ্যেকার কোণ 90 ডিগ্রি। এখন টাও ওপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে হয়, বাট অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হয়, তার মানে এটা 0 হয়। তাহলে দেখতে হবে এই দুটো 0 কখন হয়। আচ্ছা, এখানে দুটো অপশান পাচ্ছি, এ আর বি, এই দুটোর ক্ষেত্রেই আর ডট টাও 0 লেখা আছে, তার মানে বাকি অপশানগুলো হচ্ছে না। এবার আমাকে এই এফ ডট টাও এটা দেখতে হবে। তো এফ, ফোর্স কোন দিকে কাজ করছে? তো ফোর্স আমরা জানি তল বরাবরই কাজ করে, তার জন্যই ও রোটেশনটা এই তলের ওপর হয়, লিনিয়ার ভেলোসিটি যেদিকে হয় সেই বরাবর ফোর্সটা কাজ করছে। তাহলে এক্ষেত্রে তলের ওপর যেহেতু ফোর্সটা, তাহলে এফ ডট টাও সেটাও 0 হবে, তাহলে এফ ডট টাও সেটাও 0, অপশন এ ইজ কারেক্ট, তাহলে বিটা কারেক্ট নয়। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, নেক্সট প্রবলেমে চলে যাব আমরা। কৌণিক ভরবেগ হলো কোনটা? রৈখিক ভরবেগের ভ্রামক। হ্যাঁ ঠিক বলেছে, রৈখিক ভরবেগের ভ্রামক, কারণ আমরা মনে আছে দেখেছিলাম যে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ ইকুয়ালস টু এম ভি আর। এম ভি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, আর হচ্ছে ভ্রামক, ভ্রামক মানে মোমেন্ট, তাহলে রৈখিক ভরবেগের ভ্রামক। ওকে, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট, একটি বল এফ ইকুয়ালস টু -6i একটি অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়ালস টু 4j এর উপর ক্রিয়া করলে টর্ক কি হবে? আমরা জানি টাও ইকুয়ালস টু আর ক্রস এফ, আর এখানে দেখতে পাচ্ছি আর ভেক্টর ইকুয়ালস টু 4j ক্যাপ এবং এফ ভেক্টর হচ্ছে -6i ক্যাপ। তাহলে আমরা জানি আই জে কে, এখন জে ক্রস আই অপোজিট দিকে যাচ্ছে, তাহলে মাইনাস কে হবে, এখন এখানেও আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 24 প্লাস কে ক্যাপ, 24 প্লাস কে ক্যাপ, অপশন বি ইজ কারেক্ট। এখানে অপশনটা ভুল দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, এটা হবে না। নেক্সট প্রবলেমে আমরা দেখব, যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আর হয়, তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ নিচে যে মানের সঙ্গে সমানুপাতিক হবে তা হলো কত? আমরা জানি কৌণিক ভরবেগ মানে এল ইকুয়ালস টু এম ভি আর, ম্যাক্সিমামটাই ধরে নেব, কারণ এক্ষেত্রে বৃত্তাকার পথে পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, সূর্য এখানে আছে, তো পৃথিবীর কোনো মুহূর্তে রৈখিক বেগ ভি, এটা ধরলাম ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর এম বললাম, তাহলে তার কৌণিক ভরবেগ সেটা ম্যাক্সিমাম হয় এবং সেটা এম ভি আর লিখতে পারি। এখন বেগের অভিমুখ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তো কনস্ট্যান্ট টার্মে আনার জন্য এটাকে আমি এই ফর্মে লিখছি এম আর স্কোয়ার ওমেগা, কারণ আমরা ভি ইকুয়ালস টু আর ওমেগা জানি, তাহলে ওমেগাটাও কনস্ট্যান্ট, এমটাও কনস্ট্যান্ট, তাহলে এল ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তুমি যদি এখান থেকে বলার চেষ্টা করো তাহলে দেখে মনে হবে যে আর এর সঙ্গে তো সমানুপাতিক, কিন্তু এখানে ভেলোসিটির মান এক থাকলেও ডিরেকশন যেহেতু চেঞ্জ করছে এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাই পুরোপুরি কনস্ট্যান্ট হিসাবে ধরতে হলে ওমেগাতে ট্রান্সফার করে ব্যাপারটাকে ভাবতে হবে, তাই আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, এই কটা এমসিকিউই তোমাদের ছায়া প্রকাশনী বইতে এই টপিক রিলেটেড ছিল। এছাড়াও তোমরা যদি মক টেস্ট দেওয়ার মাধ্যমে কতটা বুঝলে সেটা জেনে নিতে চাও, তাহলে ভিডিওর ডেসক্রিপশানে যাবে, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে ফ্রি অনলাইন টেস্ট দিয়ে তোমরা তোমাদের নলেজটা চেক করে নিতে পারো। তবে গত ভিডিওতে এবং আজকের এই ভিডিওতে দুটোতেই টেস্ট পেপারটা দিচ্ছি, অনলাইন ফ্রি টেস্ট, বাট ম্যাক্সিমাম ছেলেরা অ্যাটেম্প্ট করছো না, পরীক্ষাগুলো দিচ্ছ না, তো তার জন্য
আমি ভাবছি তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি এরকম কোশ্চেন পেপার, ফ্রি অনলাইন টেস্ট পেপার তোমাদের জন্য তৈরি করব। তো তোমরা জানিও তোমাদের কতটা প্রয়োজন। ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। মেবি মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমি ক্লাস তৈরি করব। ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ। টাটা।